সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিরতির পূর্বে একটা মামলার কথা বলছিলাম, যেখানে ডিসঅনেস্টির ব্যাপারে যদি আপিল থাকে সেখানে কিভাবে প্রসিডিওর হবে সেটা শিন আরেকটি মামলায়, আপার ট্রাইব্যুনালের মামলায় এটা আবারও জোর দেওয়া হয়েছে। সেখানে অনেকগুলো প্রিন্সিপাল বা নীতি নির্ধারণ মূল মন্ত্র সেখানে লেখা হয়েছে। একটা হচ্ছে যে ডিসঅনেস্টির ক্ষেত্রে অবশ্যই ফলস ডকুমেন্টসের ক্ষেত্রে ডিসঅনেস্টলি ফলস হতে হবে। খালি ফলস হলে যদি দেখা যায় যে না এটা ভুল হতে পারে, বা সেক্ষেত্রে ডিসঅনেস্টিটা এলিমেন্ট থাকতে হবে। ওই মামলায় বলা হয়েছে যে এ নাইজেরিয়া সেই মামলাটা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে সেখানে বলা হয়েছে যে এই যে ভুলে গেছি, ইমিডিয়েট ক্রিমিনাল কনভিকশন হওয়ার পরেও যদি বলেন যে আমরা ভুলে গেছি, এটা মিস্টেকস, এটা লিটিল ওয়েট দেওয়া হবে, সেটা এই মামলায় বলে। তৃতীয়ত বলা হচ্ছে যদি অনেক সময় দেখা যায় যে যদি পেপার হিয়ারিং হয় হোম অফিস, সেক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট সঠিকভাবে ইনভলভ হয় না, এবং অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে অ্যাপেলেন্ট অনেক সময় শক্ত জেরা করা যায় না। সেক্ষেত্রে জাজদেরকে বলা হয়েছে দি ভিউ অফ দি পসিবল এভিডেন্স ডিফিকাল্টিজ কনফ্রন্টিং এ জাজ ওয়েন ডিসাইডিং এ পেপারস অ্যাপ্লিকেশন ওয়ার অ্যাপেলেন্ট এভিডেন্স ইজ নট met, a tribunal should be slow to find a dishonesty, particularly without hearing evidence. মানে এইসব ক্ষেত্রে মানে কুইক ডিসিশনে আসা উচিত নয়, যেখানে পেপার হিয়ারিং হলেই ডিসঅনেস্টি আসবে। সেক্ষেত্রে হিয়ারিং এর ব্যবস্থা করে, পার্টিকুলারলি উইদাউট হিয়ারিং এভিডেন্স এন্ড সাবমিশন অন দি পয়েন্ট অফ দি অ্যাপারেন্ট। সুতরাং ফার্দার এভিডেন্সের জন্য সেক্রেটারি অফ স্টেটকে লিখতে পারেন। এ ফাইন্ডিং অফ ডিসঅনেস্টি ক্যান বি consequences for the appellant in social and economic terms and is not be made lightly. Thus, in the paper case, if judge entertains a doubt as to the appellant's accounts, he or she should be mindful of powers of rules 45 of Asylum Immigration Tribunal Procedure Rules to give direction regarding supporting documentary evidence, or Secretary of State to respond the appellant evidence as she considers appropriate. অর্থাৎ ডাইরেকশন দিতে দেওয়ার জন্য জাজকে বলা হয়েছে এই মামলার ক্ষেত্রে। আর একটা বলছিলাম যে সেখানে নতুন অ্যাসাইলাম সিকারদের মামলার সিদ্ধান্ত সরাসরি কোর্ট থেকে ক্লায়েন্টকে না পাঠিয়ে হোম অফিসকে পাঠাবে, হোম অফিস সেই মামলার সিদ্ধান্ত মানে অ্যাপিলের সিদ্ধান্ত জানাবে। সেটা নতুন আইন হতে যেতে 30 জুন থেকে। আর হচ্ছে এই যখন সেলফ এমপ্লয়েড হিসাবে ইনকাম দেখাবেন, তখন আপনারা যে কোনো 1 বছরের ফাইন্যান্সিয়াল সেলফ এমপ্লয়েড ইনকাম দেখালে হবে না। ট্যাক্স ইয়ার যেটা রয়েছে ইংল্যান্ড রেভিনিউ ট্যাক্স ইয়ার, সেই ট্যাক্স ইয়ারের ইনকামটাই দেখাতে হবে। এই হচ্ছে কয়েকটি মামলা এবং একটা আইনের সিদ্ধান্ত, আপনারা খেয়াল রাখবেন। আর দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করব আরও বিশেষ করে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন রাখতে পারবেন। আমার সঙ্গে রয়েছেন কেসি সলিসিটার এবং ব্যারিস্টার কালাম চৌধুরী। আমরা আলোচনা করব এখন বিশেষ করে বাঙালি ক্লায়েন্টরা কি ধরনের ভুল করে থাকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা ডেডলাইনের ক্ষেত্রে, কাগজ তৈরির ক্ষেত্রে জেনারেলি কোন মুহূর্তে আসে এবং কোন মুহূর্তে আসা উচিত। কালাম চৌধুরী, খুব সময় উপযোগী আসলে এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আলাপ করতে চাইছিলাম, এবং আমি মনে করি এই বিষয়টা আমাদের দর্শকের জন্য অথবা আমাদের যারা ইমিগ্রেশনের বিষয়ে যারা দেখেন তাদের জন্য অত্যন্ত জরুরি। যেমন আপনি অনেক ক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্ট যারা, আমরা বেশিরভাগ আমরা দেখি যে আপনার যারা রেস্টুরেন্টে কাজ করেন এবং ফ্যামিলি আনবেন দেশ থেকে, অথবা যারা মানে ক্যাশ এমপ্লয়মেন্টের সাথে জড়িত, তারা কি করেন, তারা 6 মাসের পে স্লিপ রেডি করেন। 6 মাস কাজ করে পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমাদের কাছে আসেন, ভাই আমার সবকিছু হয়ে গেছে, এখন আমি অ্যাপ্লিকেশন করব। দেখা যায় ওনার অ্যাপ্লিকেশন ফেল করবে। কারণ হলো আপনি জানেন ফ্যামিলি মাইগ্রেশন রুট, যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন প্লিজ দয়া করে আপনারা একটু খেয়াল করবেন। ফ্যামিলি মাইগ্রেশন রুটে বলছে 18,600 পাউন্ড আপনার যে ইনকাম, এই ইনকামটা ইদার চেকের মাধ্যমে পে হতে হবে, অথবা আপনার ডাইরেক্ট ডেবিট হতে হবে, আপনার অ্যাকাউন্টে ব্যাংক জাইরো ক্রেডিটের মাধ্যমে আসতে হবে, অথবা চেকের মাধ্যমে আসতে হবে। এখন আসলে আমরা যে ইনকামটা করি, পে স্লিপে দেখা যায় আমার ইনকাম 400 পাউন্ড, বাট এইখান থেকে ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ট্যাক্স কন্ট্রিবিউশন হলো 90 পাউন্ড এবং 310 পাউন্ড আমি পাইছি। এখন এই যদি আপনার ইনকাম হয়, তাইলে এই ইনকামটা আসতে হবে আপনার চেকের মাধ্যমে অথবা ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে, অর্থাৎ স্ট্যান্ডিং অর্ডার বা আপনার এই যে ব্যাংক জাইরো ক্রেডিট। যদি আপনি ধরেন 310 পাউন্ড ক্যাশ পাইলেন, এই ক্যাশটাই যদি আপনি রাখেন অ্যাকাউন্টে, তাইলে কিন্তু আপনার ইনকাম 400 হবে না,
আপনার গ্রস ইনকাম 310 হবে। ফ্যামিলি মাইগ্রেশন রুট ক্লিয়ারলি বলে দিছে যে ইফ ইউ রিসিভ ক্যাশ ইনকাম ইট উইল বি অনলি অ্যাডমিসেবল দ্য অ্যামাউন্ট অফ মানি আপনি পাচ্ছেন এই অ্যামাউন্টটাই তারা গ্রস হিসাবে নিবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক ভদ্রলোক 360 পাউন্ড পান, ওনার ওয়াইফ আনবেন 18,400, উনি 300 পাউন্ড করে আপনি উনি সারা 6 মাস উনি ক্যাশ রাখলেন। তারা বলতেছে ওনার 300 পাউন্ড করে কিন্তু ক্যাশ রাখলে হবে না, এখানে ওনার ইনকাম তখন হবে 18,400 না, উনি যদিও পে স্লিপে আছে, যদিও ট্যাক্স মারছেন, যদিও ওনার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন আছে, ওনার কিন্তু তখন ইনকাম হবে। আমি এই বিষয়টা আমি ক্যালকুলেশন করে বলতেছি। যদি আপনি বলেন 300 পাউন্ড করে আপনি পাচ্ছেন এবং এই 300 পাউন্ড আপনার আফটার ট্যাক্স আপনার অ্যাকাউন্টে রাখছেন, তাইলে সেক্ষেত্রে ফ্যামিলি মাইগ্রেশন রুট বলতেছে আপনার ইনকাম হবে 15,600, নট 18,600, বিকজ এই যে 3,000 পাউন্ড, এই 3,000 পাউন্ডটা তারা কাউন্ট করবে না। তাইলে এটা কখন আসে? যখন দেখা যায় আমাদের মেজরিটি ক্লায়েন্টরা যখন এই কেসগুলা 6 মাস ওনার ট্যাক্স ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করে যখন আমাদের কাছে আসেন, তখন ইটস টু লেট, ইটস নট রিকমেন্ডেবল, আপনার রিকভারেবল, এটা ড্যামেজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ওনারা অ্যাপ্লিকেশন করছেন এবং বাংলাদেশে যাওয়ার পরে আপনার ওই অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার পরে আমাদের কাছে অ্যাপিলে আসেন। দর্শক মন্ডলী খুব ভালো করে বুঝবেন, অ্যাপিলে আসলেও কিন্তু আপনাদের অ্যাপিলটা হবে না, কারণ আগের ইমিগ্রেশন রুল থেকে এখন কমপ্লিটলি ডিফারেন্ট। এখন বলতেছে এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন আপনার যে ডিসিশনগুলো, যে কাগজগুলো ছিল সেই কাগজগুলোই তারা নেবে। সেকশন 85 সাবসেকশন 5 যেটা যে অ্যাপার্টেইনিংটা কিন্তু এখন ইমিগ্রেশন গাইডেন্স বলতেছে টাইম অফ অ্যাপ্লিকেশন, রুলস বলতেছে টাইম অফ অ্যাপ্লিকেশন। সুতরাং আপনারা অ্যাপার্টেইনিংটাও এখানে আসবে না, কারণ স্ট্রিক্ট প্রভিশন হলো আপনার ইমিগ্রেশন এফএম গাইডেন্সে যে আপনারা যে সময় অ্যাপ্লিকেশন করবেন যে ইনকামটা ওই ইনকামটাই তারা নেবে। সুতরাং আপনারা যারা অ্যাপ্লিকেশন করেন, একটা জিনিস হলো আমি যেটা মনে করি যে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ড্রাইভার সতর্ক হওয়া উচিত। ট্রেনটা যখন রাস্তায় বগিটা যখন লাইনচ্যুত হয়ে যায়, ট্রেনের যে কম্পার্টমেন্ট যখন লাইনচ্যুত হয়ে যায়, আর কি মানে ভুল করে থাকে ক্লায়েন্টরা। আরেকটা জিনিস হলো যে এফএম এর যে আপার অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্সটা কিন্তু একটু টেকনিক্যাল। অনেক সময় দেখা যায় এই অ্যাপেন্ডিক্সটা সঠিকভাবে ঠিক মার্ক না দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে আপনার সঠিকভাবে ওনারা উপস্থাপন করতে পারেন না। আরেকটা জিনিস হলো যে এখন অনলাইন অ্যাপ্লিকেশন, আপনি যখনই অ্যাপ্লিকেশন করতেছেন, এই যে একটু আগে আপনি বললেন ডিসঅনেস্টি, এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, ভিজিট ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, হোয়াটএভার, আপনি যখনই এই ভিসার অ্যাপ্লিকেশন ফর্মে যদি ভুলেও যদি নো ক্লিক করে দেন এবং আপনি যদি এটা না জানেন, তাইলে কিন্তু এটা আপনি 10 ইয়ার্সের জন্য ব্যান হয়ে যাচ্ছেন। সুতরাং এই এখনকার ইমিগ্রেশন আর আমাদের গতকালকের ইমিগ্রেশন কমপ্লিটলি ডিফারেন্ট। 9 জুলাই 2012, এই যে আমরা প্রথমেই বলছিলাম যে ইমিগ্রেশন চাচ্ছে আপনাকে কন্ট্রোল করার জন্য, হোয়ার এভার ইউ আর, ইউ মাইট বি সিটিং ইন দ্য কার, ইউ মাইট বি সিটিং ইন দ্য আপনার ইয়েতে ঘরে বসে হোক আর এব্রোড হোক, আপনাকে কিন্তু কন্ট্রোল করতেছে এবং বিভিন্নভাবে একটা ক্লিকেও কিন্তু আপনার 10 বছরের জন্য ব্যান হতে পারে। সুতরাং আপনারা whenever you do something, take proper legal advice. ওকে, থ্যাংক ইউ। দর্শক আমরা এখন কিছু কল নিব, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা বই প্রশ্ন করতাম। জি, খোকো চাই। ইনকাম সাপোর্ট ডিসেবল এলাউন্স থাকবে, ইনকাম সাপোর্ট আর ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স থাকলে ওয়াইফ আনা যায়নি। আপনার ডিসেবিলিটি চাইলে এক্সাম্পশন পাইবা, যে মিনিমাম রিকোয়ারমেন্ট যে ইনকাম ওটা থাকা লাগবে, ঠিক আছে? আপনি আনতে পারবা কিন্তু মিনিমাম ইনকাম দেখাইতে হইবা, ঠিক আছে? আপনার যদি ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স পান, আগের নিয়মের মধ্যেও আপনি ইনকাম কিছু দেখাইতে হবে, কিন্তু 18,600 লাগতো না, ঠিক আছে? একটা জিনিস হইল কিনা যে বউ যদি একজনের বউ যদি একজনের লগে যায় যা, যদি তারা ডিভোর্স না দেয়, না আপনার ডিভোর্স হইতে হইব। ডিভোর্স যদি না হয় তাহলে পরবর্তী বিয়াটা ভ্যালিড হইতো না। যে যাও সে যদি আপনার ওয়াইফ আর একজনের লগে যায় গিয়া, ওয়াইফের বিয়াও ভ্যালিড হইতো না, আর যান ওয়াইফ গেছে এই হাজবেন্ডেরও পরবর্তী বিয়া ভ্যালিড হইতো না। এটা আপনার ডিভোর্স হইতে হইব, কাউন্টি কোর্টের জাজমেন্ট থাকা লাগবো,
ঠিক আছে? আচ্ছা মিনিমাম কত টাকা লাগে? এখন আইন আছে 18,600। না না আর কিছু বলি অ্যালাউন্স বা এমপ্লয়মেন্ট সাপোর্ট দিয়ে থাকে। এখন এমপ্লয়মেন্ট সাপোর্ট, ইনকাম সাপোর্ট রেট খুব সম্ভবত 112 পাউন্ড। আপনার ইনকাম সাপোর্টের যে রেট, ও রেটটা প্লাস মানে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স যেটা ফাইন, এটার লগে আপনার অন্য ইনকাম সহ আপনার ওইটাই 112 পাউন্ড প্লাস গড় ভাড়া প্লাস আপনার কাউন্সিল ট্যাক্স। বাচ্চাদের বেনিফিটও দেয়। আপনার এই হিসাবটা বোঝাবার লাগে আমি টেলিভিশনে একদম স্পেসিফিক কইতে পারতাম না। যে কোনো সিটিজেন অ্যাডভাইস বড় ব্যারিস্টার কিংবা সলিসিটার কাছে গেলে আপনার ইনকাম দেখিয়ে একদম এক্স্যাক্টলি কত টাকা আপনার লাগবে এটা কইতে পারবা। ওকে, থ্যাংক ইউ লাইনে আইবার লাগিয়া। আমরা যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি খে কইরা। হ্যালো, জি খোকা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি খোকা। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। জি আমি আমার পাসপোর্ট চাচ্ছিলাম ব্রিটিশের লাগে, জি সিটিজেনশিপ দিয়ে চাচ্ছিলাম মার্চের 25 তারিখ। জি তো তারা আমার মার্চের 31 তারিখ আমার মোবাইলে মেসেজ দিছে জি যে আপনার অ্যাপ্লিকেশন আমরা পাইছি, আর পরবর্তী কোনটা লাগলে আমরা জানাইবো। জি বুঝছেন? তখন ওই জন্য আমি 3 মাসের খান্দা তুই গিয়া, তো তারা আমার কোনটা জানান না। বুঝছি। তো ওটার লাগে আমি চাইছিলাম আর কি যে কিটা তারা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ বাইশা কালাম চৌধুরী। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হয়েছে। জি আমার নাম বদলাইছিলাম আর কি ওই সময়, দিছিলাম তারা ওই যে হরিয়া জি নাম বদলালির লাগে। তো ওটা লাগে কোনো সমস্যা হইব না? নাম বদলালে তো ডিট দিলে কোনো সমস্যা হওয়ার কথা নাই। আর দেরিওর কি তাহলে বাইশা কালাম চৌধুরী কিছু হইবে না। না, ব্রিটিশ পাসপোর্টার তান্ডে তো অলরেডি ট্যাক্স মেসেজ করছে। ফার্স্ট ব্রিটিশ পাসপোর্ট আমার মনে হয় ট্যাক্স মেসেজ করে শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্টর লাগে। জি তো ফার্স্ট ব্রিটিশ পাসপোর্ট তারা ইনভেস্টিগেশন করে, তাই যদি নর্মালি 6 উইকস তারা সময় স্ট্যান্ডার্ড টাইম। এখন তাই যদি মনে করেন তারা 300 একটা ফ্রি ফোন নাম্বার আছে, মোর দেন 6 উইকস হইলে তাই তারা লোকে যোগাযোগ করতে পারে। ওকে, থ্যাংক ইউ। আপনার ওই বারকোড নাম্বারটা দিয়া, ও আপনার যে কোডটা আছে ও নাম্বারটা মনে রাখবা সামনে রাখিয়া, আর ওনার যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করলে তারা কইয়ে দিব কিটা হইছে। কিন্তু আমার কিতাব নাম্বার হইলো, আমার কিছু তো তারা কোনো লেটার দিছে না। ওই যে আপনার টেক্সট দিছে তো ওটা, প্লাস আপনি যে পাসপোর্টের যে ফর্ম, ও ফর্মে একটা নাম্বার থাকে, অথবা আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন যে সার্চছেন ওটা কইয়া যায় যে বারকোড একটা নাম্বার আছে, ওই নাম্বারটা রাখবার লাগে। না রাখলেও আপনার নাম আর ডেট অফ বার্থ হইলে তারা আপনার হেল্প করতে পারবে যে কিতা লাগে তো দেরি ওর। ঠিক আছে, আমি থ্যাংক ইউ। ফোন করেন জানি, গুড লাক, থ্যাংক ইউ। আমি যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি একবার আগে ফোন করছিলাম, বলা ঠিক পিতা আসছি না জি যে আমার আত্মীয় হবে নাকি তার বউরে সাইডার ভিজিটে আনতা অফিস জি। পারবানি, আর কারণ যদি দেড়শো কিতা কিতা লাগবো। বউরে ভিজিটে আপনি আনতে পারবেন, অসুবিধা নাই। ভিজিট ভিসা যা যা লাগে তা দিতে হবে। বাইশা কালাম চৌধুরী। কিতা লাগবো আপনি আমার কথা দেখানি লাগবো। জয় জয়, আপনি আমার কথা বুঝুকা যে কিতাব দেখানি লাগবো, এলা কোনো সুনির্দিষ্ট গাইডেন্স নাই যে ও জিনিসটা দেখানি লাগবো। বাট যেটা আইনে কয় যে ফাইন যে এই দেশে আইলে ফিরিয়া যাইবা, এই জিনিসগুলা দেখাইতা। এখন তান যদি বিজনেস হয় বিজনেসের কাগজপত্র দেখাইতা, তাই যদি কৃষক হইন, ফার্মার হইন, কাল্টিভেশন করেন ইটার কাগজ দেখাইতা, তাই যদি চাকরিজীবী হইন চাকরিজীবীর কাগজ দেখাইতা, বা তাই যদি ফ্যামিলি থাকে ফ্যামিলির কথা কইতা, তান যদি ইনকাম দেখাইতা, তান সোশিয়াল যদি টাইস থাকে বাংলাদেশের লগে, সামাজিকভাবে তাই কতটুকু তান শক্ত অবস্থান আছে বাংলাদেশে, এই জিনিসগুলা দেখাইতা। এবং তান ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্সও তার নিজের কিতাব এখানে লাগবে। এটার লাগে আপনারা সেগুলোর লগে 1-to-1 বইবা, বইয়া যদি আপনারা যদি মোর অ্যাডভাইস লাগে আপনারা নিতে পারবা। ওকে, থ্যাংক ইউ। আশা করি উত্তর পাইছেন আপনি। থ্যাংক ইউ লাইন আইবার লাগে। আমি যাচ্ছি পরের কলার কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কথা বলেন প্লিজ, আমি আমার কথাই শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমি একটু জানতে চাচ্ছি যে আমরা স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করব,
কিন্তু আমার হাজবেন্ড মান্থলি ইনকাম করে 1000 পাউন্ডের মতো, আর উনি হাউজিং বেনিফিট, চাইল্ড বেনিফিট, চাইল্ড টেক্স ক্রেডিট, ওয়ার্কিং টেক্স ক্রেডিট এগুলা নিচ্ছে। তো এগুলো সব কিছু মিলে ওনার প্রায় 1000 পাউন্ডের মতো হয়ে যায়। এগুলো কি কোনো অসুবিধা হবে বা এগুলোকে কাউন্ট করা যাবে? আমি শুধু এটি জানতে উনি চাই। কি পুরাতন নিয়মে আসছেন? মানে কি আপনার হাজবেন্ড না আপনার কথা? আমি স্পাউস হিসেবে অ্যাপ্লাই করব। আচ্ছা, আপনি কি আগের নিয়মে আসছেন? পুরাতন না, আমি নিয়ম? স্টুডেন্ট ছিলাম। আপনি কি সুইচ করবেন এখন? হ্যাঁ, সুইচ করব। মানে ব্রিটিশ বিয়ে করেছেন আর সুইচ করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যারিস্টার কালাম চৌধুরী জি। আপনার আপনার আপনি বললেন যে উনি কি কি বেনে, উনি কি চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এরকম কিছু পান? আমাদের বেবিও আছে। হ্যাঁ, আপনাদের বেবি আছে? হ্যাঁ। ওকে, আপনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, ওনার যদি 18,600 পাউন্ড ইনকাম যদি না থাকে, হ্যাঁ, তখন কিন্তু আপনি সুইচিং করতে পারবেন না। ওই যে আপনার ইমিগ্রেশন রুল অনুযায়ী, যেটা ফ্যামিলি মাইগ্রেশন রুট অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বাট যেহেতু আপনার ব্রিটিশ বর্ন বাচ্চা আছে, সুতরাং আপনি হিউম্যান রাইটসে আর্টিকেল 8 যেটা হিউম্যান রাইটস হুইচ ইজ কারেন্টলি ফ্যামিলি মাইগ্রেশন রুটের মধ্যে আছে, ওই যে এক্সেপশনে আপনার ইনকামের কোনো ব্যারোমিটারের দরকার নেই। আপনি যে সাবসিস্টিং রিলেশনশিপ, আপনার ম্যারেজ এবং আপনার বাচ্চা আছে, এটার জন্য যদি আপনি ডিসক্রিশনারি লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ লাইনে আসার জন্য। আমার মনে হয় তারপরে আপনার সন্দেহ থাকলে কোনো লয়ারের সঙ্গে দেখা করেন, উনি এত স্পেসিফিক্যালি বলে দিতে পারবেন। গুড লাক টু ইউর অ্যাপ্লিকেশন। আমি যাচ্ছি পরের কলারের কাছে, যে কি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কথা বলেন প্লিজ। হ্যালো। ওয়ালাইকুম সালাম, জি বলেন প্লিজ। একটা বিষয় জানা লাগে, আপনার কাছে ফোন করছিলাম। জি, খোকা চাই প্লিজ। জি, আমার তো আর 2 বাচ্চা সহ বাংলাদেশ থেকে পৌঁছে আনছি। এখন চাই আমার কি যেন চার বেনিফিটটা লোয়া রইব কিনা। আর আরেক বিষয় আমি বুঝছিলাম যে টাইম পয়সা আনলে যদি আমরা পাসপোর্ট আবার রিটার্ন পাঠাই দিতে গেছে, আমি তো ব্রিটিশ আছি, ব্রিটিশের যে জায়গায় আমি ব্রিটিশ, আমার বাচ্চারে আমার রাইডে দিত, ওই মাল লগে ভিসা দিল, ওইটা লাগি তার কারণ আবার রিটার্ন তারা পাঠাইতে চাইছে। আমি এর মার্কে পাঠাইতাম একটা সেকেন্ড লাইনে তাও কা কিতা রিটার্ন পাঠাইছে কইলা? পাসপোর্ট। আপনি তো আপনার ওয়াইফ আর বাচ্চা আনছেন বাংলাদেশ থাকি বা আউটসাইড ইউকে থাকিয়া, আপনি চাইল্ড বেনিফিট ক্লেম করতে পারবা কিনা অতখান বুঝছি। এরপরে কইছেন পাসপোর্ট কার কাছে পাঠাইছিলা, কে ফেরত পাঠাইছে? পাসপোর্ট পাঠাইতাম না, আমি আরেক বারেস্টার রয়েছে বলে আমি 1-to-1 বই আর কি তুমি পাসপোর্ট বাচ্চার পাসপোর্ট তুমি আমরা পাঠাই আবার রিটার্ন তারা ই ভিসা বদলিয়া ভিসা দিব, কারণ তুমি তো ব্রিটিশ, মানে আমি তো ব্রিটিশ, তার কারণ এটা আপনার প্রশ্ন ঠিক করুক। প্রশ্ন আপনার ব্রিটিশ পাসপোর্টের প্রশ্ন না চাইল্ড বেনিফিটের প্রশ্ন, ওটা একটু কইবানি। চাইল্ড বেনিফিটের প্রশ্ন কইলাম। আচ্ছা, আর পাসপোর্টটা আইলে কোন জায়গা একটু কইবানি? পাসপোর্ট আর এক বারিস্টারের সঙ্গে 1-to-1 মিটিং করছেন, তার বাদে পাসপোর্টটা কি চাইলো? আমি বুঝছি। পাসপোর্টের কারণ যদি আমরা আবার পাঠাই দেই হোম অফিস, যে আমি তো ব্রিটিশ, যে এর লাগিয়া তারা তারা দিলাই তো পাঠিয়ে আমি পাঠাইছি না। ওকে, থ্যাংক ইউ। বারিস্টার কালাম চৌধুরী উত্তর দিবা। দেখো কা দর্শক, ঘটনা হইল গিয়া আপনি আপনার বউ এবং বাচ্চা বাংলাদেশ থেকে আনছেন, ব্যারিস্টার সাহেব যেটা অ্যাডভাইস দিছেন তাই খুব ভালো জিনিস অ্যাডভাইস দিছেন। আপনি যে কইলা তারা আপনি ব্রিটিশ, আপনার বাচ্চা ব্রিটিশ পাসপোর্ট পাইতো, তারা এই ভিসা দিল কুয়াই খিতা লাগি দিল। ঘটনা হইল গিয়ে আপনি তো ই ভিসার লাগি তো অ্যাপ্লাই করছেন না, ই ব্রিটিশ পাসপোর্টের লাগি তো অ্যাপ্লাই করছেন না, আপনি সেটেলমেন্ট ভিসার লাগি অ্যাপ্লাই করছেন, তারা আপনার সেটেলমেন্ট ভিসা দিছে। এখন যদি দেখাইতে পারেন যে আপনি এই বাচ্চার জন্মের আগে ব্রিটিশ আসলা, তাইলে এই ভিসা লইয়া আপনি রিটার্ন পাসপোর্ট রিটার্ন দেওয়ার দরকার নাই, আপনি বাচ্চার ব্রিটিশ পাসপোর্টের লাগি আপনি অ্যাপ্লাই করতে হবে দেশের হোম অফিসে, অথবা ন্যাচারালাইজেশন ক্যাটাগরি তৈলে ন্যাচারালাইজেশন ক্যাটাগরি যেটা আমি কইলাম না, আপনার ব্যারিস্টার সাহেব ভুল অ্যাডভাইস দিছেন। বা যে জিনিসটা কইছেন তাই ই পাসপোর্ট রিটার্ন দেওয়ার লাগি নাই, ই ভিসাও রিটার্ন দিতা না। আপনি যদি আপনার বাচ্চার যদি কোনো লিগ্যাল রাইট থাকে এজ এ ব্রিটিশ ওয়ার, তাইলে ও ব্রিটিশ ওয়ার তরিকার যেটা আছে। এখন আপনি যে কইছেন যে বাচ্চা যদি এই দেশ বাংলাদেশ থেকে আইন এজ এ ডিপেন্ডেন্ট হিসাবে
পাসপোর্টও লেখা থাকে নো রিকোর্স টু পাবলিক ফান্ড, এবং চাইল্ড বেনিফিট একটা হইল কি পাবলিক ফান্ড। সুতরাং আপনি স্ট্রিক্ট সেন্সে যদি আপনি আমারে জিজ্ঞাসেন যে এটা হইল কি চাইল্ড বেনিফিট, যেহেতু নো রিকোর্স টু পাবলিক ফান্ডস লেখা আছে, এটা আপনার ঠিক হইতো না। আমরা যেটা মনে করি, আপনি যেটা কইছেন যে আপনার বাচ্চার একজন ব্রিটিশ, যেহেতু একজন ব্যারিস্টারে আপনার উপদেশ দিচ্ছেন, সুতরাং এটা পাসপোর্ট না ফাটাইয়া নয়া আর এখন পাসপোর্টের লাগি অ্যাপ্লাই, যে পাসপোর্ট আছে এখান থাকুক, নয়া একটা ব্রিটিশ পাসপোর্টের লাগি অ্যাপ্লাই করতা, যদি দেখাইতে পারেন যে আপনার বাচ্চার জন্মের আগে আপনি ব্রিটিশ আসলা। তো এটা অনেক কাগজপত্র লাগবো, আর একবার তার লগে বইয়া অথবা খেলোর লগে বইয়া আপনি এটা অ্যাপ্লাই করে নিবা। থ্যাংক ইউ। আর একটা জিনিস খেয়াল রাখবা, আপনি যদি আপনার বাবার রাইটে ব্রিটিশ হইয়া থাকেন তাহলে কিন্তু এই আইন আপনার বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য হইতো না, ন্যাচারালাইজ হইতে হইব। আপনি যদি বাই ডিসেন্ট হইয়া থাকেন, অর্থাৎ আপনার যদি রাইট ওটা এই দেশে হইয়া থাকেন, তাইলে কিন্তু আপনি আপনার বাচ্চার বাংলাদেশে জন্ম হইলে ব্রিটিশ পাসপোর্ট হইতো না, অদেশে আওয়ার পরে ন্যাচারালাইজ করার পরে হইতে হইব, কারণ সিটিজেনশিপ দুইবার ট্রান্সফার করা যায় না। এটা খেয়াল রাখবেন, জটিল বিষয়ে কোনো লয়ারের কাছে গেলে বা বাড়ির সাহেব গেলে বালা করে বুঝাই দিবা। থ্যাংক ইউ লাইন এইবার লাগিয়ে। দর্শক মণ্ডলী, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।